মাত্র ৫ টাকা অতিরিক্ত ভাড়া নিয়ে তুমুল সংঘর্ষ হবিগঞ্জের বাহুবলে। পুরো মৌচাক এলাকার রণক্ষেত্র, ১৫টি দোকানে আগুন, লুটপাট, পুলিশ সহ শতাধিক আহত। অটো ভাড়া নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্কের জের ধরে রাস্তার দক্ষিণ পার আর রাস্তার উত্তর পার এদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। নিখোঁজের ৩ দিন পর বরিশালের কীর্তনখোলা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার। কুমিল্লায় ২ ডিশ ব্যবসায়ীর মরদেহ মিলল দেবিদ্বারে। তার সাথে কারো কোনো সবাই তার লাগে মায়া। আমরা বালা মন্দির দূরে জানি, আমরা তো আমার সাইডে কোনো কথাই আমরা লোকে কইছে না। আমরা পোস্টমর্টেম করার জন্য ব্যবস্থা নিচ্ছি। তালেবানি ফতোয়া শিরোনামে ভারতীয় মিডিয়ার অপপ্রচারে ক্ষুব্ধ টুঙ্গিপাড়ার মানুষ। নেত্রকোনার আশ্রমে দুর্ঘটনার খবরকে বলা হলো অগ্নিসংযোগ। এটা মোমবাতি আগরবাতি এটার মাধ্যমে এই দুর্ঘটনাটা ঘটছে। ব্রিজ ভাঙ্গা থাকতো, জানালা ভাঙ্গে এরকমটা হয়েছে, তখন একটা সন্দেহ থাকতো। আন্তর্জাতিকভাবে দ্বন্দ্ব লাগানোর জন্য এটা ফেসবুকে ভিন্নভাবে চড়াইতেছে। বরিশাল ও রংপুরে চলছে বিএনপির বিভাগীয় কর্মশালা। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা। ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান। বাগেরহাটে আশঙ্কাজনক হারে কমেছে আমনের আবাদ। জলাবদ্ধতা, লবণাক্ততাকে দুষছেন বিশেষজ্ঞরা। খাল খনন, স্লুইস গেট সংস্কারের পরামর্শ। হবিগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়ালো হবিগঞ্জের বাহুবলবাসী। ৪ গ্রামের মানুষের মধ্যে প্রায় ৩ ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। এ সময় বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ওঠে। পুলিশ সহ আহত হয়েছেন শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হবিগঞ্জ বাহুবলের মৌচাক এলাকা। স্থানীয়দের সকালটাই শুরু হয় সংঘর্ষের মধ্য দিয়ে। ২ গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আর হামলায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। দেশীয় অস্ত্রের পাশাপাশি চলতে থাকে ইটপাটকেল নিক্ষেপ, যে যার মতো একে অপরকে ঘায়েল করার চেষ্টা। অথচ তুমুল এই সংঘর্ষের সূত্রপাত মাত্র ৫ টাকা নিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত ৫ টাকা ভাড়া নিয়ে সাতপাড়িয়া গ্রামের এক যাত্রীর সাথে কথা কাটাকাটি হয় কবিরপুরের এক অটোরিকশা চালকের। এরপর শুরু হয় হাতাহাতি, মারামারি। খবরটি ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়ায় ২ গ্রামবাসী। পরে কবিরপুরের পাশে অবস্থান নেয় ভেড়াখাল গ্রাম, আর সাতপাড়িয়ার সমর্থনে সংঘর্ষে নামে বহরুয়া গ্রামের বাসিন্দারা। সাতপাড়িয়া এবং কবিরপুর গ্রামের একটা ভাড়া সংক্রান্ত টমটম্বা অটোরিকশার ভাড়া সংক্রান্ত কথা কাটাকাটি নিয়ে এই বিষয় নিয়ে একটা হয়েছে। টমটম নিয়ে গেছি সাতপাড়িয়ার ভিতরে যাওয়ার পরে ভাড়া নিয়ে কথা কাটাকাটি লেগিয়া এখানে তারা ২ অপক্ষই মতো হয়েছে, মারামারি করছে। 3টা গাড়ির মাঝে ঠেলে দেখেছে ৮ লক্ষ টাকা। আমার মাইদের ধরে প্রায় ৩ ঘন্টার মতো চলে সংঘর্ষ। এর মধ্যে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। হামলা ভাঙচুরের পাশাপাশি অভিযোগ ওঠে লুটপাটের। সংঘর্ষে পুলিশসহ আহতদের সদর ও বাহুবল হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তার দক্ষিণ পার আর রাস্তার উত্তর পার এদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ছোটোখাটো মানুষজন জড়ো হয়। তারপরে রাস্তাটা বন্ধ ছিল। আমরা সেনাবাহিনীর সহায়তায়, পুলিশ সার্বক্ষণিক ছিল। সংঘর্ষ চলাকালীন বন্ধ থাকে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে লালমনিরহাটে শ্রমিকদের ২ গ্রুপের সংঘর্ষে সাংবাদিক, পুলিশ সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পুরনো রেজিস্ট্রেশন নম্বর বহাল রাখার দাবিতে মিছিল বের করে এক পক্ষ। এ সময় একই সংগঠনের নতুন রেজিস্ট্রেশন পাওয়ার প্রক্রিয়া নিয়ে সমাবেশ করছিল অপর পক্ষ। পরে শ্রমিক নেতা বাবুলের নেতৃত্বে মিছিলটি বাস টার্মিনালে পৌঁছালে ২ পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রথমে ইটপাটকেল ও পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয় পুলিশ, সাংবাদিক সহ ১০ জন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুই পক্ষ সামনাসামনি হইলে ধাওয়া পাল্টা দেওয়ার সূচনা লগ্নে পুলিশ গিয়ে মাঝখানে দাঁড়িয়ে ২ পক্ষকে ২ দিকে সরিয়ে দেয়। এর মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হলে কিছু সাংবাদিক, পুলিশ সহ কয়েকজন শ্রমিক আহত হয় এবং পরবর্তীতে আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হই।
অবৈধভাবে বসবাসকারী কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিভিন্ন দেশের অনেক নাগরিক আছেন বাংলাদেশে, তবে ঠিক কত সংখ্যক বিদেশি আছেন তা অস্পষ্ট। জানান, নির্দিষ্ট কোনো দেশ নয়, বরং সব দেশের নাগরিকদের জন্যই প্রযোজ্য হবে এই নিয়ম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সীমান্তে কড়া নজরদারি আছে। বলেন, অহেতুক প্রোপাগান্ডা চালানো হচ্ছে, গণমাধ্যমকে সত্য উন্মোচনের আহ্বান জানান তিনি। এর আগে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত ও কর্মরত বিদেশি নাগরিকদের অবিলম্বে যোগাযোগ করতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের অনুরোধ জানানো হয়, অন্যথায় নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। কোন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। অনেক দেশেরই আছে, আমি কোন দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। নতুন বছরে 1 জানুয়ারি বই উৎসব হচ্ছে না, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। খুলনায় বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি বলেন, প্রতিটি শ্রেণীর বইয়ে কিছু পরিমার্জন ও পরিবর্তন করায় এবছর বই ছাপাতে দেরি হচ্ছে, তাই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতেও বিলম্ব হবে। তবে জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা যাবে বলে আশা করেন তিনি। বিধান রঞ্জন আরও জানান, আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে, যা আগামী বছরেই প্রকল্প আকারে শুরু করা হবে। বাইরের একটা দেশের কিছু বই ছাপার কথা ছিল, ফলে সেগুলো আমাদের বাতিল করতে হয়েছে, ফলে নতুন করে আবার টেন্ডার করতে হয়েছে কিছু বইয়ের জন্য। সেই সব কারণে আমরা একটু পিছিয়ে আছি। ফলে আমরা এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না। রংপুর ও বরিশালে বিএনপির বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিভাগ থেকে আমরা দেখেছি জেলার নেতৃবৃন্দকে, এখন আপনারা দয়া করে আপনাদের অধীনস্থ যতগুলো ইউনিট আছে সেখানে আপনাদেরকে এরকম ছোট 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 কর্মশালা করতে হবে, করে নেতাকর্মীদেরকে এডুকেট করতে হবে। আপনারা যা জানলেন, আপনারা যা শিখলেন, আপনারা যা বুঝলেন, এই কথাগুলো তাদেরকে বলতে হবে, সো দ্যাট তারা এরপরে তার পাড়ায়, মহল্লায়, গ্রামে, ইউনিয়নে, সব জায়গায়, পৌরসভায়, সব জায়গায়, ওয়ার্ডে ওয়ার্ডে, সব জায়গায় তারা এই বিএনপির এই বক্তব্যগুলো দেশের মানুষের কাছে নিয়ে যাবে। আমরা আন্দোলন করেছি, বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করেছে, তবে একক বিএনপির আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল হয়েছে আরো অনেকগুলো রাজনৈতিক দল, আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমি মনে করি, বিশ্বাস করি, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত নেমে এসেছিল, একসাথে নেমে এসেছিল বলেই আমরা এই আন্দোলনকে সফল করেছি। তার মানে স্বৈরাচারকে বিদায় করেছে যেরকম সকলে মিলে একত্রিত ভাবে, স্বৈরাচারকে খেদিয়ে দিয়েছে, বিদায় করেছে, বাধ্য করেছে পালিয়ে যেতে, সকলের মিলিত প্রচেষ্টায়, লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়। ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয়, একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হয়, তাহলে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে, অর্থাৎ বিএনপিকে পালন করতে হবে। কথায় কথায় অনেকেই বলে থাকেন, যারা বিএনপি করি আমরা তারা তো বলি, বিএনপি করেন না, সমর্থন করেন অথবা কম বেশি নিউট্রাল লোক, সবাই একটি কথা বলেন যে দেশে এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচেয়ে বড় দল। কাজেই বিএনপিরই সম্ভাবনা, মানুষের আস্থা, যেই আস্থাটা যে এনজয় করে মানুষ, বিএনপি এনজয় করে, সেটি সবচেয়ে বড় সম্ভাবনা বিএনপি। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে মানুষের আস্থা, বিএনপির সামনে যে সবচেয়ে বড় সম্ভাবনা, এটিকে সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ করতে পারি, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। আমাদের এই 31 দফার পেছনেও কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে যে 31 দফাই শেষ না,
এটি কোনো ধর্মীয় গ্রন্থ না যে এটিকে কোনো পরিবর্তন করা যাবে না। অবশ্যই করা যাবে, অবশ্যই এখানে নতুন জিনিস ইনক্লুড করা যাবে। কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো দল যদি ভালো কিছু প্রস্তাবনা দেয় অবশ্যই সেটি আমরা গ্রহণ করব, কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। যেই কথাটি বলছিলাম, দেশকে যদি পুনর্গঠন করতে হয় বিএনপি একা পারবে না, আমাদেরকে পারতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে। সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি। আমরা আন্দোলনরত যেই দলগুলো ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি। আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন এবং সকলে মিলে কাজ করতে পারবেন। আমরা কিন্তু সেজন্যই বলেছি এই যে 31 দফার মধ্যে আছে উচ্চ কক্ষে যেই কথাটি আমরা বলেছি, সহকর্মীবৃন্দ, এখানে অনেক মানুষ আছেন সমাজের মধ্যে যারা সরাসরি, আপনি আমি যেরকম আমরা সরাসরি রাজনীতি করছি, মিছিল করছি, মিটিং করছি, অনেক ব্যক্তি আছেন যারা সরাসরি হয়তো রাজনীতিতে জড়িত নন, হয়তো জড়িত হতে চান না, কিন্তু দেশের জন্য তারা কাজ করতে চান, তাদের বক্তব্য রাখতে চান, মতামত রাখতে চান, তারা দেশ পুনর্গঠনে তারা ভূমিকা রাখতে চান। এর মধ্যে হতে পারে সাংবাদিক, এর মধ্যে হতে পারে চিকিৎসক, এর মধ্যে হতে পারে আইনজ্ঞ, এর মধ্যে হতে পারেন সাহিত্যিক, এর মধ্যে হতে পারেন কবি, এর মধ্যে হতে পারেন ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। দর্শক, বিএনপির বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারকৃত আকাশ দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত মঙ্গলবার ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই দিন রাতে এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে আকাশের বাড়িতে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে আকাশকে হেফাজতে নেয় পুলিশ। পরের দিন তাকে ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বরিশালে স্পিড বোট ডুবে নিখোঁজের 3 দিন পর 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন স্পিড বোট চালক আলামিন ও 2 যাত্রী ইমরান হোসেন ও রাসেল আমিন। এখনও নিখোঁজ একজন। এছাড়া কুমিল্লায় ফসলের ক্ষেত থেকে 2 ডিশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় কোনো মামলা হয়নি। কীর্তনখোলা নদীতে সকালে একে একে ভেসে ওঠে 3টি মরদেহ। স্থানীয়রা খবর দেয় পুলিশে। পুলিশ এসে মরদেহ উদ্ধারের পর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা থেকে বরিশাল যাওয়ার পথে কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় বালখেটের ধাক্কায় ডুবে যায় একটি স্পিডবোট। এ সময় এক যাত্রীর মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ থাকেন 4 জন। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় পাওয়া গেছে। আমরা প্রথম স্পিডবোট ড্রাইভার আলামিন নামে একজন লাশ উদ্ধার করি 8টার সময়, এবং 9টার সময় আরেকজন ভিকটিমকে উদ্ধার করি, তার নাম হচ্ছে ইমরান হোসেন, এবং সর্বশেষ 10:55 সময় আরেকজন ভিকটিমকে আমরা উদ্ধার করি, তার নাম মোহাম্মদ রাসেল মিয়া। পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা লাশটা শনাক্ত করি। কুমিল্লার দেবিদ্বারে শনিবার নিখোঁজ 2 ব্যবসায়ীর মরদেহ পাওয়া যায় ফসলের ক্ষেতে। স্বজন ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন মনির ও মোহন। তারপর আর বাড়িতে ফেরেননি তারা। সকালে খালপাড়া এলাকায় তাদের মৃতদেহ পাওয়া যায়। বাড়িতে তার সাথে কারোর কোনো ইয়ে নেই, সবাই তার লাগে মায়া, তার মা নাই। আমরা ছোটবেলাতে এটার ফাইলা লাইলা তুলছি, সবাই এটার আদর করছি। চাকরি করছে বাইতেছে, আমরা তো নাতিন জমে আমরা বালা মন্দিরে দূরে জানি, আমরা তো আমার সাইডের কোনো কথাই আমরা লোকে কইছে না। পুলিশ বলছে মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর কারণ। তো আমরা পোস্টমর্টেম করার জন্য ব্যবস্থা নিচ্ছি। আমাদের ঊর্ধ্বতন অফিসার কুমিল্লা পুলিশ সুপার স্যারের সাথেও বারংবার কথা হচ্ছে, এবং স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আর কি কখন কি করতে হবে। 5 জনের মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছে পুলিশ। জারিন অর্নি, যমুনা নিউজ। মাদারীপুরের শিবচরে কলেজ পড়ুয়া এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার জাদুয়ার চর এলাকার গোমস্তাকান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ছাত্রীর মায়ের অভিযোগ, পারিবারিক কলহের জেরে বাবার হাতে মৃত্যু হয় আইরিন আক্তার মুক্তির। পুলিশ জানায়, মেয়েকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ গোমস্তা মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আইরিন আক্তার মুক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনায় একটি আশ্রমে দুর্ঘটনা থেকে লাগা আগুনে সামান্য ক্ষতিতে অপপ্রচার চালিয়েছে ভারতের মিডিয়া। বিভ্রান্তিকর তথ্য বিদেশে প্রচার এবং দেশের সামাজিক মাধ্যমে ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ এলাকাবাসী। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জানিয়েছে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ধারাবাহিকভাবে হিন্দুদের বাড়ি, ঘর, দোকান, মন্দির এমনকি বিগ্রহ পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। অপপ্রচার থামছেই না ভারতীয় গণমাধ্যমের। একের পর এক কমিউনাল প্রোপাগান্ডা চলছে প্রচার মাধ্যমে। এবার টার্গেট নেত্রকোনা। সুব্রজিৎ, একদমই তাই। দেখো, গতকালকে 6 ডিসেম্বর খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর গ্রামে দুর্গা দয়াময় আশ্রম পুড়িয়ে দেওয়ার খবর প্রচার করা হয় পশ্চিমবঙ্গের কয়েকটি পত্রিকা ও টেলিভিশনে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সম্পূর্ণ বিপরীত চিত্র। আশ্রম কর্তৃপক্ষ বলছে আরাধনা শেষে মোমবাতি ও আগরবাতি নেভানো ছিল না। সেখান থেকেই রাতে ঘরে আগুন লেগে একটি আসন ও বিছানা ক্ষতিগ্রস্ত হয়। এটা মোমবাতি আগরবাতি এটার মাধ্যমে এই দুর্ঘটনাটা ঘটছে। আর আমার জানা মতে এই গ্রামে কোনো সাম্প্রতিক ঘটনা ঘটে নাই এবং কারোর সাথে বিরোধ নাই। যদি আসতো মন্দিরের দরজা জানালা গ্রিল ভাঙ্গা থাকতো, একটা জানালা ভাঙ্গে এরকমটা হইতো, তখন একটা সন্দেহ থাকতো। লাগাই তুই গেছি গা, তখন বুড়ে আবার আয়া আমরা আবার পূজা দিতে হয়। তখন বুড়ে আয়া কবাট খুলছি, খুললিয়া দেখি যে বিছনাপত্র যা আছে বুঝে গেছে। ঘটনাটা মনে হয় মোম আগরবাতির দ্বারাই হয়েছে। গণমাধ্যমের পাশাপাশি সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে একটি মহল সম্প্রীতি নষ্টের পায়তারা করছে অভিযোগ স্থানীয়দের। এই আন্তর্জাতিকভাবে দ্বন্দ্ব লাগানোর জন্য এটা ফেসবুকে ভিন্নভাবে চড়াইতেছে। আমরা সকালে আসার আগেই দেখা যায় যে দু একজন কুচক্রি মহল এটা ওই যে বিভিন্নভাবে পায়তারা করে ওটা মোবাইলে ভাইরাল করে দিয়ে দিয়েছে। বিদায় আমরা এটা জোরালো ভাবে প্রতিবাদ জানাইতেছি। আমরা কারো কোনো ভেদাভেদ নাই। আমরা যখন আশ্রম হয় তখন আমরাই এই দেখাশোনার দায়িত্ব আমরাই করি। এখানে তো আমাদের কোনো হুমকি কেউ দিয়ে দেয় নাই বা এইটার প্রতি কোনো মানুষের কোনো হিংসা বিদ্বেষ এই ধরনের কিছু নাই। এই যে সাম্প্রদায়িক ঘটনা হতেই পারে না, কারণ যারা দায়িত্বে আছেন তারাই বলতেছেন এবং আমার চাইতে 50 বছর 100 বছরের ভিতরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। কারা এই অপপ্রচারে জড়িত তা খুঁজতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনা যেটা নিছক একটা দুর্ঘটনা মাত্র, সেইটাকে অন্য কিছুর রূপ দেওয়া কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তো যারাই এই বিষয়ে এই ধরনের কোনো কাজ করতে যাবে, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী হোক বা যারাই এটাকে দেখছে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে বলেই প্রতীয়মান হয়। আমরা তাদের নজরদারি রাখছি, শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার আরও দুটি ব্যক্তিগত ও বিচ্ছিন্ন ঘটনায় ধর্মীয় রং চড়িয়ে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমিন বাবু, যমুনা নিউজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তালেবানি ফতোয়া, বাজারে যেতে পারবে না মহিলারা, এমন শিরোনামে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছে গওহরডাঙ্গা মাদ্রাসা কর্তৃপক্ষ। তারা বলছেন, ওয়াজ মাহফিল ঘিরে পুরুষ প্রাঙ্গণে বসা অস্থায়ী দোকানপাটে নারীদের না যাওয়ার অনুরোধ করা হয়েছিল। সম্প্রীতি নষ্টের জন্যই ছড়ানো হয়েছে এই অপতথ্য। শেখ মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া, আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এই খবর নিয়ে অনলাইন অফলাইনে চলছে নানান আলোচনা সমালোচনা। গোপালগঞ্জে ধারণ করা একটি ভিডিও ফুটেজের খণ্ডিত অংশ তুলে ধরে চালানো হয় মিথ্যা প্রচারণা। গহরডাঙ্গা এলাকায় ফতোয়া মৌলবাদীদের, গোটা দেশে ফতোয়া জারির হুঙ্কার কট্টরপন্থী। টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসায় প্রতি বছরের মতো এবারও 27 থেকে 29 নভেম্বর পর্যন্ত 3 দিন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি। পুরুষ ও নারীদের বসার জন্য ছিল আলাদা ব্যবস্থা। মাহফিল ঘিরে হরেক পণ্যের পসরাও সাজিয়ে বসেন দোকানিরা। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। গণজমায়েত এড়াতে ও শৃঙ্খলা রক্ষায় মাহফিল চলাকালে পুরুষ প্রাঙ্গণের অস্থায়ী দোকানগুলোতে নারীদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, প্রতি বছরই মাহফিল চলাকালে এমন অনুরোধ করা হয়ে থাকে। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ভারতীয় গণমাধ্যম এ নিয়ে অপপ্রচার করছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে এটা কোনো বাজার নয়, অস্থায়ী কিছু দোকান, এবং মাইকে স্পষ্টভাবে বলা হচ্ছে এই নিয়ম শুধুমাত্র 3 দিনের জন্য। ভিডিওটি এবং তাদের অপপ্রচারের অংশটুকু যদি কেউ মিলিয়ে দেখে তাহলে যে কারোর কাছে বিষয়টি নিন্দনীয় ও হাস্যকর মনে হবে।
স্থানীয় পাটগাতি বাজারে দোকানি ও ক্রেতারা বলছেন, বাজারে নারীদের কেনাকাটায় কখনোই কেউ নিষেধ করেনি। ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে টুঙ্গিপাড়ার বাসিন্দারা। বাজার করার কোনো সমস্যা আছে না, আমরা তো বাজারে আসতেছি, বাজার করতেছি, আমি নিয়মিত বাজার করি। না, বাধা নিষেধ নাই। মহিলারা র্যান্ডাম আসতেছে, বেচাকেনা করতেছি, আমাদের কাছে কোনো অভিযোগ নাই। ভারত যেটা প্রচার করতেছে এটা একদম মিথ্যা, আমরা বাজার করতেছি সবসময়, আমাদের কোনো বাধা আসি নাই। 3 দিনের জন্য ওই মেল শুধু ওই সীমিত একটা এলাকার জন্য, তারা যে সংবাদটি প্রচার করে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। ভারতীয় কিছু গণমাধ্যমের এ ধরনের মিথ্যা প্রচারণা দুদেশের মানুষের মাঝে দূরত্ব আরও বাড়াবে বলে মত সব শ্রেণী পেশার মানুষের। জাহিদ হাসান, যমুনা নিউজ। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে পতিত স্বৈরাচারের দোসররা, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংক কুয়েট হলে বিভাগের সকল জেলা ও মহানগরের সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। আমানুল্লাহ আমান বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার যেন নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হতে না পারে, সেজন্য তাদের মূলোৎপাটন করতে হবে। এ সময় দলীয় সাংগঠনিক বিষয় তিনি বলেন, অতীত ভুলে সবকিছু নতুন করে সকল কিছু সাজাতে হবে। সম্মেলনে বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আশ্রয় দিয়েছে, অন্যায়ভাবে আশ্রয় দিতে পারে না। হবিগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলার কান্দিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকা যাচ্ছিল লিমন পরিবহনের একটি বাস। প্রচণ্ড কুয়াশার কারণে সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান বাসের হেলপার সহ 2 জন। আহত হন অন্তত 10 জন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এদিকে গতরাতে ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা 2 বন্ধু নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। চাঁদপুরের ফরিদগঞ্জে কমপক্ষে 50,000 মানুষের গলার কাটা কাটকাখালী ব্রিজ। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করছে বিভিন্ন পরিবহন ও পথচারীরা। ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় হালকা গাড়ি উঠলেও কেঁপে ওঠে সেতুটি। দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। রেলিংয়ের বেশিরভাগ জায়গা ভেঙেছে বহুদিন আগে, তৈরি হয়েছে ছোট বড় গর্ত। কাঠের পাটাতন বিছিয়ে কোনো রকমে চলতে হয় চাঁদপুরের কাটাখালী ব্রিজ দিয়ে। 3 দশক আগে নির্মিত ব্রিজটির জীর্ণদশার সংস্কারও হয়নি দীর্ঘদিন। ফরিদগঞ্জ রামপুর সড়কে ডাকাতিয়া নদীর উপর নির্মিত হয় কাটাখালী ব্রিজ। গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই পথে প্রতিদিন 1.5 লক্ষ মানুষের চলাচল। আতঙ্ক আর উদ্বেগ নিয়েই ব্রিজটি অতিক্রম করতে হয় যাত্রী চালকদের। যে কোনো সময় বড় দুর্ঘটনারও শঙ্কা তাদের। 50,000 লোকের চলাচলের রাস্তা দিয়া তলা পাইতে গেছে বা অনেক জায়গায় ভাঙ্গা হয়ে গেছে, অনেক গাড়িও দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে। অবহেলিত হয়ে পড়ে আছে, এখান থেকে মানুষ আসা যাওয়া করতে খুব অসুবিধা। কয়েকবার এইভাবে উঠিয়ে নেওয়া হইতে কোনো কাজে আসে না। ব্রিজের উপর ছোট বড় যানবাহন উঠলেও বিপজ্জনকভাবে কেঁপে উঠে স্থাপনাটি। দুর্ঘটনা এড়াতে 6 মাস আগেই বন্ধ হয়েছে পণ্যবাহী যানবাহন চলাচল। ফলে এসব বাহনকে 20 কিলোমিটার পথ ঘুরে যেতে হয় গন্তব্যে। এতে গুনতে হয় বাড়তি জ্বালানি খরচ। এদিকে না যাওয়ার গতিতে আমরা এদিক দিয়া 10-12 কিলো রাস্তা ঘুরে যাইতে হয়। দেখেন আমি ব্রিজটা দিয়ে আসছি, একটা রিস্ক, যদি আমি পড়ে যাই এমন একটা অবস্থা যে জনবহুল বহুত একটা সমস্যার মধ্যে আছে। এটার জন্য বহুবার লোক আসছে, লোক যাইতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষে নতুন নকশায় সেতু নির্মাণ কাজ শুরুর কথা জানিয়েছেন এলজিইডি কর্মকর্তা। এস্টিমেটের কাজ চলমান আছে, সদর দপ্তরে এস্টিমেট হচ্ছে এবং এটা এস্টিমেট এবং অনুমোদন একসাথেই হয়ে গেলে আমরা টেন্ডার করে ফেলবো এবং টেন্ডার হওয়ার পরে আমরা কার্যক্রম শুরু করতে পারবো আশা করছি। শুধু আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। রাজবাড়ীতে বিএডিসির বিতরণ করা বীজ
অঙ্কুরোদ্গম না হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে পুনরায় তা বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সদর উপজেলার 200 জন ক্ষতিগ্রস্ত চাষির মাঝে বিতরণের মাধ্যমে শুরু হয় পেঁয়াজের বীজ বিতরণ কার্যক্রম। এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত আরও 3000 চাষির মাঝে পেঁয়াজ বীজ বিতরণ করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আসন্ন মৌসুমে 4000 কৃষককে বীজতলা তৈরির জন্য বিনামূল্যে দেওয়া হয় 3 জাতের পেঁয়াজ। কিন্তু 2 সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও জাত না গজানোয় 3725 জন কৃষকের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। 2 দশকের ব্যবধানে বাগেরহাটে আমন মৌসুমে আবাদ কমেছে 35,000 হেক্টর জমিতে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর প্রভাব আর মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়াই মূল কারণ। খাল খনন ও স্লুইস গেট সংস্কারের পরামর্শ দিচ্ছেন তারা। যতদূর চোখ যায় শুধুই সবুজের প্রাচীর বেষ্টিত মাছের ঘের। দেখে বোঝার উপায় নেই, অগ্রহায়ণ ও পৌষ মাসে এখানেই একসময় আবাদ হতো সোনালী আমনের। দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাটে আশঙ্কাজনক হারে কমছে আমন আবাদ। কৃষি বিভাগের তথ্য মতে, যেখানে 2004 সালে জেলায় আমনের আবাদ হয়েছে 1,08,680 হেক্টর জমিতে, সেখানে 2023 সালে জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে 73,186 হেক্টরে। আমাদের বিভিন্ন ফসলের আবাদ অনেকাংশেই কমে গেছে। যেমন আমাদের রোপা আমন আবাদ, যেটি আমাদের 2004 সালে ছিল 1,08,000 হেক্টরের মতো, সেটি নেমে 73,000 হেক্টরে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর বিরূপ প্রভাবে দিন দিন পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে মাটিতে বেড়েছে লবণাক্ততা। কিছু কিছু এলাকায় পিএইচ লেভেল ছাড়িয়েছে 7 কোটা। এছাড়া জলাবদ্ধতা ও অতিরিক্ত সার কীটনাশক ব্যবহারও কমিয়ে দিয়েছে মাটির গুণাগুণ। 5 থেকে 10 বছর আগে যতটুকু অঞ্চল প্রতিদিনের জোয়ার ভাটায় প্লাবিত হতো, এখন দেখা যাচ্ছে যে তার থেকে অনেক বেশি আবাদি জমি প্রতিদিনের জোয়ার ভাটায় প্লাবিত হয়। ফলে মাটিতে লবণাক্ততার পরিমাণ বেড়েছে, সুপেয় পানির পরিমাণ কমেছে। কৃষকরা বলছেন, শুধু আমন নয়, আবাদ কমেছে নারিকেল, সুপারি সহ অন্যান্য ফসলেরও। লবণ পানি আসার কারণে ধানের বীজও দেওয়া যায় না, আর মাটিও যায় না, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে নারকেল হচ্ছে না। যে আমন ধানটা যে টাইমটা হয়, ওই টাইমটা লবণ চলে আসে, এই কারণে ধানটা হয় না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খাল খনন, স্লুইস গেট সংস্কার ও বোরো আমনের মৌসুমে উচ্চ ফলনশীল জাতের চাষাবাদের ফলে বাড়তে পারে উৎপাদন। আমরা এটা ওভারকাম করার চেষ্টা করছি। আমাদের কিছু কিছু হাইব্রিড জাত দিয়ে, উচ্চ ফলনশীল জাত বা আমাদের উপসি যে জাতগুলো আছে, এটা দিয়ে আমরা উৎপাদনের কভার করার চেষ্টা করছি। এবং এই বিষয়ে আমরা চেষ্টা করছি আরও ভবিষ্যতে যাতে আমাদের খালগুলো খনন করে এবং স্লুইস গেটগুলো যাতে আমরা সংস্কার করতে পারি, তাইলে আমাদের আমনের পাশাপাশি বোরো মৌসুমে আমাদের আবাদ বৃদ্ধি পাবে। জেলায় প্রতি বছর ধানের চাহিদা রয়েছে 3,41,265 মেট্রিক টন।